সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কুড়িলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বায়োলজি লীলাবতী ম্যাডাম। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। এই মাইটোসিস সেল ডিভিশন আমাদের এজন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেহের দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই মাইটোসিস সেল ডিভিশনকে আমরা সংজ্ঞার আকারে যদি বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিস সেল ডিভিশন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমার প্রকৃত কোষ বলতে তো তোমরা আগে জেনেছো বা বুঝেছো, সেটা হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস যখন সজ্জিত হয় সেটাকে আমরা কিন্তু প্রকৃত কোষ হিসেবে ইন্ডিকেট করতে পারি। এখন তাহলে আমরা মাইটোসিসের সংজ্ঞায় চলে যাই, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে এবং পরবর্তীতে একটি কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হবে। মাইটোসিসের সংজ্ঞায় আমরা আসি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হবে এবং কোষটি একটি কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হবে। এখন এই মাইটোসিসটা কোথায় হয় সেটা তোমাদের একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী দৈহিক বিভাজনক্ষম কোষে, মানে তাদের যে দেহের বিভাজনক্ষম কোষ যেগুলো অনবরত বিভাজিত হচ্ছে, সেই কোষগুলোতে কিন্তু এই কোষ বিভাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে উদ্ভিদ যে লম্বায় বড় হচ্ছে বা তার শাখা প্রশাখা আর ডালপালা যেটাই আমরা বলি বাড়ছে, এক্ষেত্রেও কিন্তু মাইটোসিস কাজ করছে। আবার আমরা যদি জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের কথা বলতে যাই, আমাদের পক্ষে ধরো যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মানে মাতৃগর্ভে, তখন যে আমরা ভ্রূণ অবস্থায় থাকি, এই ভ্রূণ থেকে যে একটা পূর্ণাঙ্গ শিশুদেহ গঠিত হয়, সেক্ষেত্রেও কিন্তু মাইটোসিস ভূমিকা পালন করছে। আচ্ছা, এখন এই মাইটোসিস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন বা নামকরণ করেন সেটা সম্বন্ধে আমি তোমাদের একটু ধারণা। সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে এই প্রকার কোষ বিভাজন, যেটাকে আমি বললাম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম শুধুমাত্র একবার বিভাজিত হবে হয়ে একটি কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হবে, এই প্রকার পূর্ণ বিভাজনকে উনি ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে উনি প্রথম এই পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। এখন তোমাদের আরেকটা জিনিস বোঝা দরকার, যে ক্ষেত্রে আমি বললাম যে নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজন নিয়ে কিন্তু একটা নামকরণ আছে, সেটাকে আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শব্দটা এসেছে ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস। এই ক্যারিয়ন থেকে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামে অভিহিত করেছেন যে বিজ্ঞানী, ইনি হলেন স্লাইখার। উনি 1879 সালে এই ক্যারিওকাইনেসিস নামকরণ করেন, অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনের নামকরণ। এখন আমরা চলে যাব আমাদের মাইটোসিস বা ক্যারিওকাইনেসিস হিসেবে আমি যেটা উল্লেখ করছি সেটার আমরা পূর্ণ আলোচনা করি। আচ্ছা, তার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কিন্তু আরেকটি বিভাজন হিসেবেও নামকরণ করতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল সেল ডিভিশন এ কারণেই বলা হচ্ছে যে আমরা তোমাদের একটু আগে বললাম যেটা হচ্ছে একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হবে। যে কোষটা বিভাজিত হবে সেই কোষটাকে আমরা কিন্তু মাতৃকোষ বলবো সবসময়। এই মাতৃকোষ থেকে, এটা মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে হুবাহু দুটো কোষের সৃষ্টি হবে। হুবাহু দুটো কোষ এই জন্যই বললাম, যেহেতু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটোই একবার করে বিভাজিত হবে, এই জন্য নতুন যে মাতৃকোষ থেকে নতুন যে
দুটো সৃষ্টি হচ্ছে। এই কোষ দুটোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের সমান থাকে। এই জন্যে এটাকে আমরা ইকুয়েশনাল সেল টিস্যু হিসেবে উল্লেখ করতে পারি এবং এই নতুন সৃষ্ট কোষ দুটোকে আমরা অপত্য কোষ হিসেবে উল্লেখ করব। অপত্য মানে নতুন সৃষ্ট কোষ। এরপরে আমরা চলে যাব মাইটোসিস সেল ডিভিশনের যে পর্যায়, মানে এই প্রসেসটা কয়টা পর্যায়ে সেটা আমরা মাইটোসিস কোষ বিভাজনকে আমরা 5টি পর্যায়ে ভাগ করতে পারি। 5টি পর্যায় আমি উল্লেখ করছি। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, থার্ডটা সেটাকে আমরা বলতে পারি মেটাফেজ, ফোর্থ যেটা সেটাকে আমরা অ্যানাফেজ নামে উল্লেখ করি, ফিফথ যেটা আসছে সেটা হচ্ছে টেলোফেজ। এই 5টা ফেজ কিন্তু অ্যাকচুয়ালি যেই বিভাজনটাকে উল্লেখ করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস। অর্থাৎ তোমাদের একটু আগে আমি বলে দিলাম যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটা ক্যারিয়ার মানে নিউক্লিয়াস, সেখান থেকে ক্যারিওকাইনেসিস চলে আসছে। তাহলে এই 5টা ফেজই কিন্তু ইন্ডিকেট করছে ক্যারিওকাইনেসিস, যেটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন হিসাবে উল্লেখ করছি। এখন আমরা প্রথম ফেজটায় চলে যাব। এই প্রোফেজ গ্রিক শব্দ, প্রো অর্থ আদি বা প্রাক হিসেবে আমরা বলতে পারি, আর ফেজ শব্দটার অর্থ হচ্ছে এটা হচ্ছে দশা বা পর্যায়। এখন আসো এই প্রোফেজ দশায় কি ঘটে সেটা দেখানোর আগে আমি তোমাদের একটা চিত্র দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে কোষটি বিভাজিত হবে, আমরা যদি উদ্ভিদ কোষটি উল্লেখ করি, আমরা উদ্ভিদ কোষে কিন্তু কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনের বাইরেও একটা আবরণ বা প্রাচীর থাকে, যেটাকে আমরা কোষ প্রাচীর বলতে পারি, যেটা প্রাণী কোষে কিন্তু আমরা পাবো। কোষ প্রাচীর গেল, তারপরে আসবে কোষ প্রাচীরের ভিতরের দিকে যেটাকে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন আমরা বলতে পারি। তারপরে আসছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আমাদের এখন সাইটোপ্লাজম এর ব্যাপারটা পরবর্তীতে আমরা উল্লেখ করব। আমাদের মূলত আমরা নিউক্লিয়াসে চলে যাব। এই নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো অংশটাকে আমরা দেখতে পাবো সেটাকে আমরা নাম দেব ক্রোমাটিন তন্তু। আর এখানে যে কোনো একটা ক্রোমাটিন তন্তুর গায়ের সাথে যে গোলাকার অংশটা আমরা দেখছি সেটাকে আমরা বলতে পারি নিউক্লিওলাস। এখন আমরা কিন্তু সবসময় বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনটা প্রকৃত কোষের ক্ষেত্রে সম্ভব হয়। প্রকৃত কোষ বলতে যে কোষের নিউক্লিয়াস গঠিত, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন বা এনক্লাভ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম থাকবে, সেটাকে আমরা প্রকৃত নিউক্লিয়াস হিসেবে ইন্ডিকেট করব। এখন তোমাদের আমরা এই কোষটাকে বলতে পারি ইন্টারফেস। এটাকে আরেকটা নামকরণ আমরা বলতে পারি, যেটাকে আমরা প্রস্তুতি পর্যায়। এখন আসো ইন্টারফেস শব্দটার অর্থ। ইন্টারফেস, ফেজ মানে আমি তোমাদের আগে দেখিয়েছি, গ্রিক শব্দ ফেজ মানে দশা বা পর্যায়। ইন্টার হচ্ছে দুটো ফেজের মধ্যবর্তী দশা। দুটো ফেজ বলতে উদ্ভিদ বা প্রাণী কোষের যে সমস্ত অঞ্চল অনবরত বিভাজিত হচ্ছে সেক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনগুলো পরপর কিন্তু ঘটতে থাকে। আচ্ছা, পরপর যে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে
সেক্ষেত্রে একটা মাইটোসিস কোষ বিভাজন পরে আরেকটা মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে দুটো মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তী যে দশা সেটাকে আমরা ইন্টারফেজ হিসেবে উল্লেখ করি। এখন একটা কথা, যে প্রস্তুতি পর্যায়ে আমরা কেন বলছি? প্রস্তুতি পর্যায়ে এ কারণেই বলছি যে যে কোনো কাজের যেমন একটা প্রস্তুতি আছে, সেক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনেরও একটা প্রস্তুতি দরকার আছে। এই প্রস্তুতি পর্যায়ে এই নিউক্লিয়াসটার মধ্যে মাইটোসিসের পূর্ণাঙ্গ কোষ বিভাজনের যে প্রস্তুতি সেটা করবে, এই জন্যে এটাকে আমরা প্রস্তুতি পর্যায়েও বলব। এখন আমরা চলে যাব যে এই ইন্টারফেজ দশার এই কোষটা বা নিউক্লিয়াসটা কিভাবে প্রোফেজ দশায় এসে অবস্থান করবে বা প্রোফেজ দশায় এটা কি করবে। আমরা কিন্তু বারবার করে কোষ প্রাচীর বা কোষ পর্দাকে ইন্ডিকেট নাও করতে পারি, আমরা প্রাথমিক পর্যায়ে দেখাতে পারি, মানে ইন্টারফেজ দশা। আমাদের মূলত নিউক্লিয়াসের ভিতরে কি সংঘটিত হচ্ছে বা কি ঘটছে সেটাই নিউক্লিয়াস। প্রোফেজ দশা, প্রোফেজ এই দশায় এসে কি হবে, নিউক্লিয়াসটা কিন্তু ইন্টারফেজ যে দশাটা ছিল তার তুলনায় আকারে বড় এবং এর মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো ছিল সেই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে জল বিয়োজন মানে জল হারাতে শুরু করবে। আচ্ছা, জল হারাতে থাকলে যে কোনো জিনিস যখন জল হারায় সেটা কিন্তু সংকুচিত হয়ে আসে এবং খাটো মোটা। এক্ষেত্রে এই ক্রোমাটিন তন্তুগুলো জল হারানোর ফলে খাটো এবং মোটা হবে। আচ্ছা, এই যে ক্রোমোজোমের যে সংকোচন হচ্ছে, এই সংকোচনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ এনজাইম কাজ করে, সেটা হচ্ছে সিডিকে। এটাকে আমরা বলতে পারি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই এনজাইমটার কাজ হচ্ছে সিডিকে, যেটাকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলছি। এটা কত প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন অর্থ কোনো যৌগের সাথে যদি ফসফেট যুক্ত হয় সেটাকে আমরা ফসফোরাইলেশন বলতে পারি। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই এনজাইমের কার্যকারিতায় কত প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। এর ফলে কি হয়, এই যে আমরা ক্রোমোজোমের সংকোচনের কথা বললাম, এই সংকোচন প্রক্রিয়াটা ঘটে। আচ্ছা, এর পরবর্তীতে এই একই এনজাইমের কার্যকারিতায় আবার কত প্রোটিনের সংকোচন হবে, মানে কত প্রোটিনের ফসফোরাইলেশন হবে ওই একই এনজাইম সিডিকে কার্যকারিতায় আবার কতগুলো প্রোটিনের ফসফোরাইলেশন হবে। তার ফলে এই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ আছে, সেই নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাই তোমাদের কাছে আরো ইজি হয়ে যায়। আমরা ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে সেটা দেখাবো। আমরা ফার্স্ট ক্রোমোজোমগুলো দেখাই। এখানে কিন্তু আমরা আমাদের দেহকোষের যে নিউক্লিয়াস মানে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমে কিন্তু সংখ্যা দেখালে আমাদের বড় একটা অসুবিধার সম্মুখীন হতে হবে, আমাদের আর্টের ক্ষেত্রে অভিযোগ। এই জন্যে আমরা এখানে 4টা ক্রোমোজোম নিতে পারি, আমাদের বোঝার সুবিধা হবে। 4টা, তার মধ্যে আমরা দুটো বড় নিলাম, দুটো ছোট নিলাম। এখন আমি যে বললাম যে এই প্রোফেজ দশায় জল বিয়োজন শুরু হয়, ফলে ক্রোমাটিনগুলো জল হারাতে থাকে এবং সংকুচিত ঘটে। এর ফলে ক্রোমোজোমগুলোকে তখন যদি আমরা আলোক অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করি এবং এদের যদি আমরা রঞ্জক দ্বারা রঞ্জিত করি, তাহলে এদের রং ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমোজোমগুলোকে স্পষ্ট দেখা। তাহলে আসো আমরা ক্রোমোজোমের সংকোচন দেখালাম এবং এই প্রোফেজ দশার শেষে কি ঘটছে সেটা একটু সেটা হচ্ছে এই প্রোফেজ দশার শেষে এসে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া আছে। সেন্ট্রোমিয়ার সম্বন্ধে একটু ভাবছি, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের দুই বাহুর মধ্যবর্তী যে সংকুচিত স্থান, সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার হিসেবে উল্লেখ করি। এই সেন্ট্রোমিয়ার ছাড়া প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে যাবে। আমি চিত্রে দেখাচ্ছি লম্বালম্বি, সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হবে।
কিন্তু আমি আগে বলেছি গ্রিক শব্দ প্রো মানে আদি, আর মেটা শব্দ এটা কিন্তু গ্রিক শব্দ। মেটা হচ্ছে মধ্য, আর ফেজ মানে পর্যায় বা দশা। এখন প্রোমেটাফেজকে কিন্তু আমরা উল্লেখ করতে পারি, মানে চিত্র তোমরা বুঝতে পারছো যে প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী একটা পর্যায় বা দশা। এখন এই প্রোমেটাফেজ দশায় কি কি ঘটবে আমরা চিত্রে দেখে নিই। প্রোমেটাফেজ দশায় উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ যন্ত্রের সৃষ্টি হয়, সেই যন্ত্রটাকে আমরা বলতে পারি স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল বলা হচ্ছে, এটাকে বাংলায় আমরা বলতে পারি মাকু যন্ত্র। এই মাকু যন্ত্র কতগুলো তন্তুর সমন্বয়ে গঠিত, সেই তন্তুগুলোকে আমরা বলতে পারি স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু। উদ্ভিদের ক্ষেত্রে তন্তুময় প্রোটিনের সাহায্যে এই স্পিন্ডল যন্ত্রের মাকু তন্তু বা স্পিন্ডল তন্তুগুলো তৈরি হয়। এখন আমরা আসবো ক্রোমোজোমগুলোর অবস্থান এই স্পিন্ডল তন্তু। এই মাকু যন্ত্র কিন্তু দুটো মেরু থাকবে, দুই মেরু ও মাঝখানে যে সংকুচিত মানে স্থিত স্থান, সেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বা ইকুইটর হিসেবে উল্লেখ করতে পারি। স্পিন্ডল যন্ত্র দশা, এই দশায় এই যে ক্রোমোজোমগুলো যেটা আমাদের প্রোফেজ দশায় দেখিয়েছি, এই ক্রোমোজোমগুলো এই স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো তার সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হয়। আমাদের আরেকটা জিনিস একটু অ্যাটেনশন দিয়ে বুঝতে হবে যে আমাদের যতই পদ্ধতি বা প্রসেসটা এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হচ্ছে। আমরা যেহেতু প্রথমে 4টা ক্রোমোজোম দেখিয়েছি, আমাদের পরবর্তী ধাপে কিন্তু একইভাবে 4টা ক্রোমোজোমই দেখা হবে। আমি দুটো বড় নিয়েছিলাম এবং দুটো ছোট, এবং আগের তুলনায় ক্রোমোজোমগুলোকে মোটা দেখাচ্ছি। এখন আসো, এই যে আমি 4টা ক্রোমোজোমকে স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে আটকে দিলাম, যে তন্তুর সাথে মানে যে তন্তুতে ক্রোমোজোমগুলো তাদের সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হবে, সেই তন্তুগুলোকে আমরা বলবো স্পিন্ডল ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমগুলো যে তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত হবে, সেই তন্তুগুলোকে আমরা ট্র্যাকশন ফাইবার বলছি। এখন আসলে এই ট্র্যাকশন ফাইবারের ক্রোমোজোমগুলো কিন্তু ধীরে ধীরে অগ্রসর হবে কোন দিকে? এই মাকু যন্ত্রের বা স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলের দিকে অগ্রসর হবে। এই সময় ক্রোমোজোমগুলোর মধ্যে এক ধরনের চলন বলতে পারো বা এক ধরনের মুভমেন্ট বা আন্দোলন বলা যায়, এটাকে আমরা উল্লেখ করব ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য হিসেবে উল্লেখ করব। আচ্ছা, যে কোনো আমাদেরও কিন্তু চলার একটা শক্তির দরকার। এই ক্রোমোজোমগুলো সেইরূপ চলার ক্ষেত্রে একটা শক্তি লাগবে। এদের শক্তিটা সংগৃহীত হবে প্রতিটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বা সংকুচিত স্থানের কথা আমরা উল্লেখ করলাম, সেই সংকুচিত স্থানে একটা বিশেষ অবকাঠামো থাকে, যেটাকে আমরা বলতে পারি কাইনেটোকোর। এই কাইনেটোকোরে একটা বিশেষ প্রোটিন থাকবে, যেটাকে আমরা বলতে পারি মটর প্রোটিন। এই মটর প্রোটিনের ফাংশন বা কাজ হচ্ছে এ কি করবে, এটিপিকে ভাঙবে, এটিপিকে ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট মানে ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে, এবং এ সময় কিন্তু শক্তি নির্গত। এই যে শক্তি নির্গত হচ্ছে, এই শক্তির সাহায্যে কিন্তু প্রতিটি ক্রোমোজোম
কোন দিকে অগ্রসর হবে? এই ট্র্যাকশন তন্তু বা যেটাকে আমরা মাইক্রোটিউবুল হিসেবে উল্লেখ করতে পারি, এই ট্র্যাকশন তন্তু বা মাইক্রোটিউবুল ধরে এই বাহ্যযন্ত্রের বিষুব অঞ্চলের দিকে অগ্রসর হবে। তাহলে আমাদের কিন্তু আমরা চলে আসছি প্রোমেটাফেজ দশার শেষের দিকে, এবং শেষের দিকে এসে এই প্রোমেটাফেজ দশা কি হবে? আমরা প্রোফেজ দশায় যেটা বলেছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হবে। এখানে এই স্পিনাল তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকবে এবং একসময় নিউক্লিয়ার এনভেলপটা নষ্ট হয়ে যাবে, এবং এর সাথে সাথে নিউক্লিওলাসও কিন্তু ধ্বংস বা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু উদ্ভিদ কোষের প্রোমেটাফেজটা করলাম। এখন প্রাণী কোষে কিন্তু একই, কিছুটা পার্থক্য হলো উদ্ভিদ কোষের সেন্ট্রিওল কিন্তু থাকে না, কিন্তু প্রাণী কোষের সেন্ট্রিওল থাকে। এক্ষেত্রে প্রাণী কোষের সেন্ট্রিওল দুভাগে ভাগ হবে এবং দুই মেরুর দিকে ধাবিত হবে। হয়ে প্রতিটা মেরু থেকে কি করবে? একটা বিশেষ তন্তু, যেটাকে আমরা অ্যাস্টার তন্তু বা ফাইবার বলতে পারি, এই তন্তু বা ফাইবার সৃষ্টি করবে বা এটাকে আমরা রশ্মি হিসেবে উল্লেখ করতে পারি, এবং এভাবে তার প্রোমেটাফেজ দশা এগিয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো মেটাফেজ দশা। মেটাফেজ এই দশা হবে কি? নিউক্লিয় আমাদের এই যে ক্রোমোজোম, যেগুলো প্রোমেটাফেজ দশা করলাম, প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো যেগুলো বিষুব অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে, সেগুলো একেবারে মেটাফেজ দশায় এসে বিষুব অঞ্চলে অবস্থান করবে। আমরা কিন্তু এখানে আর নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিওলাসকে দেখাবো না, কারণ এগুলো প্রোমেটাফেজ দশায় লুপ্ত হয়ে গেছে। আমরা বিষুব অঞ্চলে প্রতিটি ক্রোমোজোমকে সেট করব। আমরা কিন্তু প্রথমে যে 4টা ক্রোমোজোম নিয়েছি, এখন কিন্তু 4টাই রাখবো, দুটো ছোট দুটো বড়। এবং ক্রোমোজোমগুলোকে যতই আমাদের প্রসেস অগ্রসর হবে, ক্রোমোজোমগুলোকে কিন্তু আমরা ততই খাটো এবং মোটা দেখাবো। আমি আগের তুলনায় ক্রোমোজোমগুলোকে মোটা দেখাচ্ছি। এখন আমরা চলে আসি মেটাফেজ দশাটা কাকে অ্যাকচুয়ালি বলছি। যে কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে, তার বিষুব অঞ্চলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলে এসে অবস্থান নেয় বা বিন্যস্ত হয়, সেই প্রক্রিয়াটাকে বা সেই প্রসেসটাকে আমরা বলছি মেটাফেজ। এখন ক্রোমোজোমে এই যে বিষুব অঞ্চলে এসে অবস্থান নেওয়া বা বিন্যস্ত হওয়া, এই প্রক্রিয়ার কিন্তু একটা নামকরণ আছে, যেটাকে আমরা বলতে পারি মেটাকাইনেসিস। আচ্ছা, এই মেটাকাইনেসিস যখন ঘটছে, তখন কিন্তু ক্রোমোজোমগুলোকে আরো বেশি খাটো মোটা, মানে আগের প্রসেসের তুলনায় এই মোটা মেটাফেজ দশায় এসে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা এবং স্পষ্ট হবে। এবং ক্রোমোজোমে এই যে মোটা হওয়াটাকে, এটাকে আমরা বলতে পারি কনডেনসেশন। এবং এই কনডেনসেশনে একটা জটিল কয়েলিং প্রক্রিয়া কাজ করে। এই জটিল কয়েলিং প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি সুপার কয়েলিং। এখন আসো আমাদের মেটাফেজ দশার শেষে এসে মেটাফেজ দশার শেষে এসে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর কি হবে? লম্বালম্বি দুই ভাগে ভাগ পেয়ে যাবে, মানে মূলত সেন্টিমিটারে ভাগ পেয়ে যাবে। কারণ মেটাফেজ দশার শেষে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে
মানে তো তোমরা জানো দশা বা পর্যায়। এখন অ্যানাফেজ দশা কি? আমরা স্পিন্ডল তন্তু, আমরা প্রথমে যে কটায় স্পিন্ডল তন্তু দেখিয়েছি আমাদের কিন্তু পরবর্তীতে সে কটায় স্পিন্ডল তন্তু রাখতে হবে, সামঞ্জস্যতা বজায় রাখতে। এখন আসো এই যে অ্যানাফেজ বা গতি পর্যায় যেটা আমরা বলছি, এক্ষেত্রে হবে কি, যেহেতু মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল, অ্যানাফেজ দশায় এই বিভক্তকৃত সেন্ট্রোমিয়ার সহ প্রতিটি ক্রোমোজোমকে আমরা বলতে পারি, মানে প্রতিটি ক্রোমাটিড অ্যাকচুয়ালি, কিন্তু ক্রোমাটিড কেন বলবো না, যখনই ক্রোমোজোমের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে তখন কিন্তু আমরা ক্রোমাটিড বলবো না, তখন আমরা ক্রোমোজোম বলবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ক্রোমাটিড বলবো। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোজোম দুটো অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। এখন এই অপত্য ক্রোমোজোমের ফাংশন বা কাজ অ্যানাফেজ দশায় কি হবে, এরা এই যে স্পিন্ডল যন্ত্র, যে দুটো মেরু আছে, এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর দিকে ভাগ হবে। তাহলে আমরা চিত্রে দেখাই, তোমরা একটু আকৃতিটা পর্যবেক্ষণ করবে যে আমি কি আকৃতি দেখাচ্ছি। স্পিন্ডল তন্তুর সাথে সবসময় কিন্তু সেন্ট্রোমিয়ার লাগানো। অ্যানাফেজ যেহেতু এটাকে আমরা বলছি গতি পর্যায়, এই গতি পর্যায়ে প্রতিটি অপত্য ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে ধাবিত হবে। আচ্ছা, দুই বিপরীত মেরুর দিকে যখন ধাবিত হবে, এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার কিন্তু সবসময় অগ্রগামী, মানে সেন্ট্রোমিয়ারটা আগে যাবে এবং এই সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করবে ক্রোমোজোম। আচ্ছা, এখন আমরা দেখব এই যে দুই মেরুর দিকে, মানে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর দিকে ধাবিত হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো, এক্ষেত্রে এদের আকৃতি কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে। এই আকৃতিগুলোকে আমরা ইংরেজি ভি, এ, জে এবং আই এর মতো দেখতে পাবো, এবং এই আকৃতিগুলোর কিন্তু একটা বিশেষ নামকরণ করা হয়েছে। এখন আসি ভি আমরা কাকে বলছি। যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দুই বাহুর মধ্যবর্তী অবস্থানে থাকবে সেটাকে আমরা ইংরেজি ভি অক্ষরের মতো দেখা দেবে, ইংরেজি ভি, এবং এটার আমরা নামকরণ করব মেটাসেন্ট্রি। মেটাসেন্ট্রি। এবং যখন সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমে দুই বাহু থেকে একটু সরে যাবে, দুই বাহু থেকে একটু তুলনামূলক একটু সরে যাবে, যেটা ইংরেজি এল অক্ষরের মতো দেখাবে, তখন এটাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রি। এরপরে আমি আসছি ক্রোমোজোমের দুই বাহু যখন সেন্ট্রোমিয়ারটি যে কোনো এক বাহুর প্রান্তের দিকে সরে যাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রি। অ্যাক্রোসেন্ট্রি, যেটা ইংরেজি যে অক্ষরের মতো দেখা। আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা যখন বাহুর একেবারে প্রান্তে চলে আসে তখন কিন্তু এটা দেখতে ইংরেজি আই অক্ষরের মতো মনে হয়, এবং এটাকে আমরা তখন নামকরণ করব টেলোসেন্ট্রি। এখন অ্যানাফেজ দশা আমরা শেষে চলে আসছি। তাহলে এই অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে পৌঁছালে কিন্তু আমাদের অ্যানাফেজ দশা শেষ। এর পরবর্তী দশাটা হচ্ছে টেলোফেজ।
টেলোফেজ পর্যায় বা দশায় ক্রোমোজোমগুলো আমরা একটু সাইজে বড় দেখো, তুলনামূলক বেশি না, সামঞ্জস্য কারণে বজায় রাখতে হবে। আমরা নিউক্লিয়াসটি একটু ভালোভাবে দেখানোর জন্য একটু সাইজে বড় দেখো, বেশি বড় দেখানো যাবে। এটা বিষুব অঞ্চল। ক্রোমোজোমগুলো টেলোফেজ অর্থ হচ্ছে, টেলো শব্দের অর্থ গ্রিক টেলো মানে অন্ত বা শেষ। আমরা অন্ত বলতে পারি বা শেষ বলতে পারি, মানে শেষ পর্যায়ে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো যখন দুই মেরুতে পৌঁছালো, অবদ্ধ ক্রোমোজোমগুলো, তখন ক্রোমোজোমগুলোর মধ্যে আবার জল যোজন শুরু হবে, যেটাকে আমরা একেবারে ধরতে পারি প্রোফেজের অপোজিট দশা হিসেবে। প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়েছিল, ক্রোমোজোমগুলো খাটোমোটা হয়েছিল। টেলোফেজ দশায় এসে এই অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে জল যোজন শুরু হবে, মানে জল অ্যাড হবে। এর ফলে ক্রোমোজোমগুলো কি হবে, লম্বা এবং সরু হতে থাকবে। এবং ক্রমান্বয়ে যখন ক্রোমোজোমগুলো লম্বা এবং সরু হতে থাকবে, এই ক্রোমোজোমের লম্বা সরুর ফলে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। এবং তখন কিন্তু ক্রোমোজোমগুলো অস্পষ্ট হয়ে আসে। এরপরে মানে আমাদের টেলোফেজ দশার শেষের দিকে এসে কি ঘটবে, এই প্রতিটি ক্রোমোজোম, যেটাকে আমরা ক্রোমাটিন তন্তু হিসেবে উল্লেখ করতে পারি, এই ক্রোমাটিন তন্তুগুলোর চারিদিকে আবার কিভাবে নিউক্লিয়ার এনভেলপের সৃষ্টি হবে। নিউক্লিয়ার এনভেলপের সৃষ্টি হবে এবং নিউক্লিওলাসের আবির্ভাব। নিউক্লিওলাসের আবির্ভাব কিন্তু একটা বিশেষ ক্রোমোজোমের বিশেষ অঞ্চল থেকে তৈরি হয়। তাহলে টেলোফেজ দশার শেষে এসে আমরা বললাম যে নিউক্লিয়ার এনভেলপের সৃষ্টি হবে এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। এবং এই নিউক্লিওলাসটা কিন্তু স্যাট ক্রোমোজোমে, যেটাকে আমরা স্যাটেলাইট বলতে পারি, স্যাট ক্রোমোজোমে স্যাট অঞ্চল বা গৌণ অঞ্চল থেকে সৃষ্টি হবে। এবং এ পর্যায়ের শেষে এসে আমরা এই যে আমরা মাকুযন্ত্রের যে স্পিন্ড তন্তুগুলোকে দেখিয়েছিলাম, এগুলো এসে আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। তাহলে কিন্তু আমাদের টেলোফেজ দশার শেষ পর্যায়ে, মানে টেলোফেজ দশা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এই যে 5টা পর্যায় আলোচনা করলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের বাড়িতেও চিত্রগুলো প্র্যাকটিস করবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। আর যেটা কথা বলি যে আমাদের বর্তমানে করোনা পরিস্থিতিতে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমাদের করোনার যে সতর্কতামূলক ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। আমরা যদি এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ না করি বা না মানি, তাহলে কী হবে, আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ব। আর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমাদের যেটা কাজ, আমাদের স্টুডেন্টদের যেটা কাজ, পড়াশোনা, সেটা কিন্তু আমরা করতে পারব না। তাহলে তোমাদের বর্তমানে করোনা পরিস্থিতিতে নিজেদের যেগুলো সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই মানতে হবে, তার পাশাপাশি তোমরা পড়াশোনাটাও চালিয়ে যাবে। তাহলে আজকে আপাতত এটাই বলে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই অবলম্বন করবে। তাহলে রাখি।